কেমন আছো বন্ধুরা? চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো করব হচ্ছে, ছেলে সন্ধ্যা হয়ে গেছে, ছেলে বললো রোল খাবে, তো আমি ছেলেকে বাড়িতেই রোল বানাই। আমি ছেলের জন্য বাইরে থেকে আমি রোল কিনি না, যেহেতু ঘরের বানানো রোল আর বাইরের বানানো রোল আলাদা। আমার না ঘরের বানানো রোলটাই বেশি পছন্দ, নিজে যেরকম পারি সেরকমই ভালো লাগে। আমার বাইরের রোলটা একদমই খেতে ভালো লাগে না। তো আমার ছেলে বললো খাবে, আর আমার ছেলেকে না প্রায় দিনই এগ রোলটা আমি ঘরে বানিয়ে দিই। অনেকে তো বলবে ময়দার খাবারটা ভালো না, কিন্তু আমি এগ রোলটা ছেলেকে প্রায় দিনই ঘরে বানিয়ে দিই, কারণ ও আর কিছু খেতে চায় না, খেতে পারে না, খেতেও চায় না। তো আমি ভাবি যে ম্যাগিটা যখন খাওয়াবো, ম্যাগিটা খাওয়ার থেকে এগ রোলটা খাওয়ানো ভালো। তো এই দেখো যথারীতি আমি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, এটার মধ্যেই আমি এগ রোল বানাই ছেলের জন্য। আর আমার ছেলে একটুখানি নরম নরম রোল খেতে ভালোবাসে, জানো তোমরা সকলে, একটু দাঁতের সমস্যা আছে ওর। তো ঘরেই আন্টি আসবে, তার আগে আমি একটু এগরোল বানিয়ে নিই, তাহলে ওর খাবার হয়ে যাবে আর আমাদেরও টিফিন হয়ে যাবে। এগরোল দেখবে একটা, যা কী জানো তো, একটা এগরোল ঘরে বানানোর, একটা এগরোল পরিমাণে শান্তি। তারপরে তেল কোনো ভেজাল থাকে না, আর ওখানকার তেলটাও কেমন থাকে। তারপরে ঠিক পছন্দ হয় না আমার বাইরের এগরোল, মোগলাই, চাউমিনটা না ঠিক পছন্দ হয় না। আমি জানো তো এমনিতে বাইরের এগরোলটা, চাউমিনটাও খেতে পারি না, এগরোলটাও খেতে পারি না। এমনিতে খাওয়ার বারণ, কিন্তু তবুও প্রথম থেকে যেন। আর এখন আগেকার দিনে একটা এগরোল হতো সুন্দর রকম, এখনকার কি সেরকমই ওই খাস্তা খাস্তা বানিয়ে দেয়, আমি না খেতে পারি না। তোমাদেরকে আমার মতন অসুবিধা হয়? তো যাই হোক, আমার ছেলে মেয়ে, আমার ছেলে যদিও ছোট, ও ছোটো থেকে তোমরা জানো, আমার সাথে যারা বহু পরিচিত তারা জানো যে ছেলে প্রচণ্ড মানে খাওয়াটা ওর প্রবলেম বলতে, ও খেতে চায়, চেষ্টা করে, এখন সব কিছুই ছেলে খেতে চেষ্টা করে, কিন্তু খেতে পারে না। তোমরা জানো ওর দাঁতের সমস্যা আছে। তো যাই হোক, কিছু করার নেই, ওর এরকম সমস্যা আছে। তো ওকে চেষ্টা করি খাওয়ানোর জন্য, ওকে আমরা সবটাই অভ্যেস করি। এখন শুধু সামনে দিয়েও খেতে পারে না, কিন্তু পেছনে দিয়ে সাইড দিয়ে খায়। আমি মা, আমার তো প্রচণ্ড খারাপ লাগে দেখে না, আর 5টা বাচ্চাদের মতন আমার ছেলে খেতে পারে না। কিন্তু তাই জন্য চেষ্টা করি ওর জন্য বাড়িতে কিছু করে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, মোমোটা খেতে পারে ও। তো এগরোলটা বাড়িতেই বানিয়ে দিই। প্যানকেকটা, আজকাল প্যানকেকটা খেতে শিখেছে, আস্তে আস্তে শিখছে ও, সবার সাথে তাল মেলাতে চেষ্টা করে, কিন্তু শরীর যদি সঙ্গ না দেয় কী করবে। আমারও খুব খারাপ লাগে যে সব বাচ্চারা বেশ সুন্দর করে দাঁতের সামনে চিবিয়ে চিবিয়ে খায়, আমার ছেলেটার ওই রকমভাবে খায়। কোন মানা চায় যে তার বাচ্চা সবার মতন সবার সাথে তাল মিলিয়ে চলুক, কিন্তু চেষ্টা করে। আমার ছেলে কিন্তু খুব ধৈর্য শক্তি এবং খুব ক্যাচিং পাওয়াটা, এটা যে ও চেষ্টা করে যে ওইভাবে খাচ্ছে আমিও দেখি ওইভাবে খেতে পারি কিনা, এটা কিন্তু ও চেষ্টা করে। তো যাই হোক, আগের থেকে একটুখানি নিবেই গেল, আগের থেকে একটুখানি চেষ্টা করে, আগের মতন যে সাইড দিয়ে এমনি একটু করে খেত, তার থেকে এখন একটুখানি ভালো করে খাওয়ার চেষ্টাটা করে। এই চেষ্টাটুকু থেকে আমি জানি একদিনও ঠিক পারবে। আর ডাক্তারবাবু বলেছিলেন যে 7 বছর না হওয়া পর্যন্ত কিছু করবেন না, কিছু সার্জারি করবে না। তো 7 বছর হতে চললো, দেখি এখন সামনে দিয়ে তাও দেখেছি 1-2 উঠেছে, আর বাকিটা এখনও ওঠেনি। মনটা কেমন করে, তোমরাও একটুখানি আমার জন্য একটু ভালোবাসা জানিয়ে দিও, যেতে আমার ছেলেটা যেন, ভগবান যেন সামনে দাঁতগুলো বের করে দেয়। আমাদের সকলের সামনে দাঁত আছে, ওর দাঁতটা কেন ছোটোবেলায় কিন্তু ও দাঁত হয়েছিল, দাঁত নিয়েই ও জন্মেছিল, কিন্তু মানে ও যথারীতি নর্মাল দাঁত উঠেছিল। কিন্তু আমার অপারেশন হয়েছিল যখন, তখন ও খুব ছোট্ট ছিল আর কি, আমার গলব্লাডারটা কাঁপে বা অপারেশন হয়েছে। তখন কী হয়েছে, ও বাড়িতে ছিল, তো এবার জানলা থেকে পড়ে যা হয়, একা ঘরে কেউ দেখার থাকে না, একা ঘরে কেউ খোঁজ নেওয়ারও থাকে না, কেউ দেখার থাকে না। তো খোঁজ নেওয়ার হয়তো থাকে, টাইম হয়তো কী করছিস, আমার মেয়ে তখন ছিল, মেয়ে আর ও বাড়িতে ছিল, মেয়ে অফিস করতে করতে বাড়িতে, মেয়েও টেনশানে, মা নার্সিংহোমে ভর্তি। তো ওই করতে করতে না কী হয়েছিল, ছেলে জানলার থেকে, ওপর থেকে, দোতলা জানলা থেকে পড়ে, ঘরের মেঝেতেই পড়েছে, কিন্তু পড়ে গেছিলো তখন ওর 1 মাস 3 মাস বয়স আর কি, 1 বছর 3 মাস বয়স। তো তখন পড়ে যাওয়াতে না আমরা আমার অতটা কেয়ার করিনি, ভাবলাম হয়তো ব্যথা পাইনি। কিন্তু পরের বছর বা সেকেন্ড না, তার পরের দিন আবার নাকি মেয়ের কাছে শুনেছি, তারপরের দিন আবার গিয়ে ও খুব চঞ্চল ছিল আর কি, বেসিনে গিয়ে বাড়ি খেয়েছে, সেই বাড়িটা খাওয়াতে আরও দাঁতের মাড়িগুলো নড়ে গেছে আর কি। তারপরের বছর
ও কী করেছে, ওর বাবার একটা আংটি ছিল, সেই আংটির মতন একটু দাঁতটা কামড়েছে। তখন ওর 2.5 বছর বয়স। এবার ওর বাবা হাতটা সরিয়ে নিয়েছে, দুটো দাঁতের মাঝখানে চিড়ে দাঁতটা মানে খুলে ভেঙে গেছে, তাহলে মাংসপিণ্ড মাঝখানে রয়ে গেছে। এবার অনেক ডাক্তার দেখেছি, অনেক অনেক জায়গায়, অনেক হসপিটালে দৌড়েছি, ডাক্তারখানায় গেছি। তো অনেকেই বলেছেন যে এটাকে রুট ক্যানেল করতে হবে বা এটা ওটা, অনেকে অনেক ডাক্তাররা অনেক কিছু, যাই হোক আর মানে সবাই যেরকম সাজেশন পেয়েছেন নার্সিংহোম সূত্রে, কেউ ব্যবসার সূত্রে, যেটাই হোক, যেটা তাদের মত, এক একজন ডাক্তারের এক এক রকম মত পেয়েছি আমরা। তো কিন্তু লাস্টে গিয়ে এক ডাক্তারের কাছে গেলাম, সত্যি ডাক্তারবাবু খুব ভালো, যে পয়সা খরচা তো উঠতে হয়নি বলে ভালো সেটা না। উনি শুধু কী করলেন যে 4টে দাঁত নিচে ফিলিং করিয়ে দিলেন, আর বললেন যে এক্স রে করা হয়েছে ছেলের, 3-4 জায়গায় ঘুরেছি, সেখানে সবাই এক্স রে করেছে, বলেছে যে এখানে দাঁতগুলো শিওর নেই যে উঠবে কিনা। তো আমি তো মা, আমার তো শুনে মনটা খারাপ লাগে না। তো সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে আমার যদি মনটা তখনই সত্যি খুব খারাপ হয়েছিল। তারপর ডাক্তারবাবু বললেন যে না, মন খারাপ করার কিছু নেই, আপনি 7 বছর অবধি দেখেন। হ্যাঁ, ওর দাঁত আছে ভেতরে, যেটা হবে হচ্ছে হয়তো ঘুরে এইরকম, আমাদের দাঁত এরকম থাকে তো ওর দাঁতগুলো এরকমভাবে উঠবে। তোমাদেরকে দিন দেখো, সত্যি দাঁত একটা দাঁত উঠেছে ঘুরে, আর বাকি 2-3টে এখনো দাঁত ওঠেনি। আর কুচি কুচি করে দাঁত উঠলে কি দাঁত তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর কি। তো ডাক্তারবাবু বলেছিলেন যে 7 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর আসবে, তারপরে যদি অপারেশন করতে হয় করবে, কারণ ওর দাঁতটা কীভাবে আদৌ পেছন শিওর আছে নাকি, মানে দাঁতটা হবে কি না তারও ঠিক নেই আর কি। এখনও ডাক্তারবাবু ঠিক করতে বলতে পারছে না, কিন্তু একটা দাঁত উঠেছে মাত্র ওই সামনের অতগুলোর মধ্যে। এবার কী বলবো, কষ্ট হয় বলতে। ডাক্তারবাবু তখন আমাদের খুব মুখ করেছিলেন, সত্যি গাফিলতি, যেটা বলি আর কি, যেটা তোমাদের কাছে বলার জন্য আরও বেশি বললাম দাঁতের কথাটা, যে বাচ্চা মানুষ তো, ওরা বলতে পারে না, তো তাই আমরা ভাবি কি হয়তো ব্যথা লাগেনি। ডাক্তারবাবু বললেন ওই যে 1 বছর 3 মাস যখন, মানে আর 1.5 বছর ধরে যখন আমার ছেলের বয়স ছিল, তখন 1.5 বছর না, হ্যাঁ পরের বার অপারেশন হচ্ছে, হ্যাঁ 1.5 বছর পরের বার তো 2.5 বছর ওটা হয়েছে। 1.5 বছর বয়সে যখন দাঁতের মাড়িটা বাড়ি লেগেছে, ডাক্তার বললেন যে ও তো কথা বলতে মানে ও তো তখন আপনাকে বোঝাতে পারিনি, ওর তখন ব্যথা বেদনা সেই সেন্সটুকু অত ছিল না, আপনার কিন্তু সেই মুহূর্তে নিয়ে আসাটা দরকার ছিল। তখন আমি বললাম দিনটা ভুলে নিই, আওয়াজটা আসছে আর তোমাদের কাছে, তাই না? তো আমি বললাম তো ও তো তখন ব্যথা কিছু বলেনি, বলে ওর তো সেই সেন্সটা নেই যে ব্যথা বলবে আপনাদের কাছে। আপনারা যদি তখনই নিয়ে আসতেন, আমরা তার 1 বছর 1.5 বছর, তার 1.5 বছর পরে, 1 বছর পরেই ধরো, তার 1 বছর পরে আমরা গেছি, 2.5-3 বছরে গেছি, 1-1.5 বছর পরে আমরা গেছি। বললো এত দেরি হয়ে গেছে, ওটা তো নরম ছিল না, ওটা দাঁত তৈরি হচ্ছিল। এবার প্রথম যে জন্ম, মানে মুখে ভাতে পারে দাঁতটা উঠেছে, সেগুলো কিন্তু একদম নর্মাল। আমার ছেলের ছোটোবেলায় ফটো দেবে সব দাঁত ছিল জানো তো, কিন্তু এখন দাঁতটা কোথা থেকে আমার ছেলের, আমাদের দোষই হয়েছে, কিছু করার নেই। তো বললো ওই সময় যদি আনতেন তাহলে ওটা ঠিক হতো। এখন ওপরওয়ালাই জানেন, ঈশ্বরের ভরসা, ঈশ্বর কতটুকু কী লিখে রেখেছেন আমার জন্য, আমার ছেলের জন্য। তো তোমরাও একটুখানি ভালোবাসা দিয়ে একটুখানি তো ভগবানের কাছে আর প্রে করো যে সত্যি আমার ছেলের দাঁতটা যেন সামনের দিকে ওঠে। জানি না এখন কী হবে, তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমার ছেলের আবার দাঁতটা উঠবে। তো আমিও আশা রাখবো যে আর 5টা ছেলে মেয়ের মতন আমার ছেলেও যেন খেতে পারে সুন্দর করে, সামনে দিয়ে চিবিয়ে। কষ্ট হয়, মা তো কষ্ট হয় যে ছেলের সাইড দিয়ে চিবিয়ে খায়। তো আর কি বলবো বলো, দেখতেও তো দেখো তোমাদের সামনে এগরোলটা হয়ে গেলো। এই কারণে আমি ছেলেকে ঘরের খাবারটাই বেশি দিই। এমনিতেও ছোটোবেলা থেকে খাবার, বাইরের খাবার কিছু খেতে পারে না, ওর পেটেরও কিছু প্রবলেম আছে। যাই হোক, সব মিলিয়ে গুছিয়ে তোমাদের আশীর্বাদে আমার ছেলে এখনও অনেক ভালো আছে। তোমরা ভালোবাসা দাও অনেক আমার ছেলেকে, আমার ছেলের সাথে কথা বলো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই যে কিন্তু ডাক্তার দেখিয়ে দাও, সব সামনে ডাক্তার দেখিয়ে দাও, করে দাও। আচ্ছা, ও লজ্জা পাচ্ছে, ঠিক আছে। গুড মর্নিং না, সরি গুড ইভিনিং এখন। গুড ইভিনিং, গুড ইভিনিং। আমার পারমিশন গুড ইভিনিং বলে গেল। ও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করতে পারে, কিন্তু ও চেষ্টা করে ভিডিও করার জন্য। তো যাই হোক, সবাইকে এখনও মতো রাখছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার রিয়ালিটিটাই, দেখো এগরোল কিন্তু আমার রেডি, এগরোল আমার রেডি, দেখলে এগরোল করে দিলাম। তো একটু সস দিয়ে দেবো ছেলেকে, সস মাখিয়ে ছেলেকে রোলটা দিয়ে দেবো, দেখি আরেকটা রোল করে তারপর ছেলেকে আমি দেবো। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের কাছে নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য। আমার রিয়েল জীবনটা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, নো এডিট, নো মেকআপ, এবং সম্পূর্ণ রিয়েল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও, আমার দুজন অনেক ভালোবাসা দিও। সবাইকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা শুনেছি। ভালো থেকো, হ্যাঁ চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।